আমি তখন ছাত্র দলের মহানগরের সভাপতি ছিলাম। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসার জন্য ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু আর না হয় সেদিনই এই খুনি ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংগঠিত হয়ে যেত। আমরা রাজপথে ছিলাম, আমরা দেখেছি কিভাবে হত্যাযজ্ঞ, রক্ত, লাশের মিছিল। আমরা চাই এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, তাহলে এই যে বিডিআর বিদ্রোহ বলেন, এই যে বিগত ছাত্র জনতার গণঅভ্যুত্থান, গণবিপ্লব, 1400 ছাত্র জনতার গণহত্যা, এই সমস্ত গণহত্যাগুলি একের পর এক সুসংগঠিত হয়েই যাবে এদেশের মাটিতে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, যদি এই বিচারের কারণে ত্বরান্বিত না করেন, তাহলে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু একসময় ফ্যাসিবাদী হয়ে উঠবেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত ফিতনা ফাসাদ দূরীভূত না হয় এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম না হয়। এই যে ফিতনা ফাসাদ, এই ফিতনা ফাসাদ দূরীভূত করার জন্য কিন্তু হেফাজত সৃষ্টি হয়েছিল। হেফাজত ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য কিন্তু সেদিন এই হেফাজত শাপলা চত্বরে উপস্থিত হয়নি। তারা উপস্থিত হয়েছিল কিছু ব্লগার। আপনারা জানেন যে সেই আন্দোলনে কেন হেফাজত শাপলা চত্বরে উপস্থিত হয়েছিল। কিছু কথিত ব্লগার ভারতীয় মদতপুষ্ট এই ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনার শাসনামলে 90% মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে মুসলমানদের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য কিছু ব্লগার আল্লাহ এবং রাসূলকে নিয়ে বিভিন্ন ধরনের কটূক্তি করেছিল। এমন ধরনের কটূক্তি করেছিল, তখনকার সময় কিন্তু সাধারণ মানুষ জানতো না ব্লগ কী জিনিস, তাদের মধ্যে কোনো এই জানা ছিল না। কিন্তু আমার দেশ পত্রিকা, আজকে মাহমুদুর রহমান ভাই যদি উপস্থিত থাকতেন তাহলে ওনার সামনে উনি এই বিষয়টি আরও যথাযথভাবে আলোচনা করতে পারতেন। আমার দেশ পত্রিকার মধ্যে কিন্তু এই বিষয়টা যথাযথভাবে তুলে ধরা হয়েছিল যে আল্লাহ এবং রাসূলকে বিভিন্নভাবে কটূক্তি করে কিন্তু মুসলমান এবং মুসলমানদের মধ্যে একটি বিদ্বেষমূলক সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য তখন এই ধরনের ব্লগাররা তৈরি হয়েছিল। হেফাজত শুধুমাত্র সেদিন ইসলামকে রক্ষা করার জন্য কিন্তু উপস্থিত হয়েছিল। তারা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু সেদিন 5ই মে সংগঠিত হয়নি। আমরা দেখেছি, আপনারা অনেকেই জানেন, অনেকেই বলেন যে রাত্রে বাতি নিভিয়ে রাত্রের অন্ধকারে যে জেনোসাইডটি হয়েছিল, হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল, এই হত্যাযজ্ঞ রাতে 12টার পরে নাকি সুসংগঠিত হয়েছিল। আসলে কিন্তু ঠিক তা না। আমি নিজে এর প্রত্যক্ষ শব্দটি, আমার বিরুদ্ধে হেফাজতের 22টি মামলা হয়েছিল, 22টি মামলায় আমাকে দেওয়া হয়েছিল। আমি বিভিন্ন মেয়াদে অনেক দিন কারাবরণ করেছিলাম। এই হত্যাযজ্ঞ শুরু হয়েছিল দুপুর 12টার পর থেকে। শান্তিপ্রিয় মুসলমান ভাইরা দেশ বিদেশ থেকে, যখন দেশে থেকে বিভিন্ন জায়গা থেকে যখন শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে অংশগ্রহণ করেছিলেন, ঠিক তখনই বাইতুল মুকাররমের মূল প্রদেশ পথে তৎকালীন, আমার মনে আছে, ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশিসের নেতৃত্বে তখন সন্ত্রাসীরা, পুলিশরা ঐক্যবদ্ধভাবে সাধারণ মুসল্লিদের উপরে হামলা চালিয়েছে, হত্যাযজ্ঞ চালিয়েছিল। আমি যখন পুরাতন ঢাকায় ছিলাম, যখন এই হত্যাযজ্ঞ সংগঠিত হতে শুরু হলো, তখন আমি পল্টন পার্টি অফিসে, তখন বিএনপির পার্টি অফিসে আমি উপস্থিত হয়েছিলাম। আমি তখন ছাত্র দলের মহানগরের সভাপতি ছিলাম। আমি দেখেছি তখন একের পর এক লাশ যাচ্ছে, শুধু একের পর এক লাশ যাচ্ছে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে এত লাশ কেন? তখন থেকেই শুরু হয়েছিল হত্যাযজ্ঞ, 12টার সময় থেকে শুরু হয়েছিল। তা আমাদের মাননীয় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু বিএনপি নেতৃবৃন্দকে রাজপথে নেমে আসার জন্য ঘোষণা দিয়েছিলেন, কিন্তু বিএনপির বামপন্থী নেতৃবৃন্দের কারণে সেদিন সেই আন্দোলন সফল হয়নি। কিন্তু আর না হয় সেদিনই এই খুনি ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনার পতন সংগঠিত হয়ে যেত। আমরা রাজপথে ছিলাম, আমরা দেখেছি কিভাবে হত্যাযজ্ঞ, রক্ত, লাশের মিছিল। আমরা চাই এই হত্যাযজ্ঞের যদি বিচার না হয়, তাহলে এই যে বিডিআর বিদ্রোহ বলেন, এই যে বিগত ছাত্র জনতার গণঅভ্যুত্থান, গণবিপ্লব, 1400 ছাত্র জনতার গণহত্যা, এই সমস্ত গণহত্যাগুলি একের পর এক সুসংগঠিত হয়েই যাবে এদেশের মাটিতে। আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, যদি এই বিচারের কারণে ত্বরান্বিত না করেন, তাহলে এই রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন তারাও কিন্তু একসময় ফ্যাসিবাদী হয়ে উঠবেন। তা আমি মনে করি এই শাপলা চত্বর সহ সকল হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতে হওয়া দরকার। আপনারা কি চান না এই শাপলা হত্যাকাণ্ড সহ সকল হত্যাকাণ্ডের বিচার বাংলার মাটিতে হোক? আমরা ইনশাল্লাহ চাই। তা আমরা চাই যে আমাদের বিরোধী দলের নেতৃবৃন্দ আছে, সার্জিস ভাই এখানে আছেন, ছাত্র জনতা গণঅভ্যুত্থানের মহানায়ক যিনি নেতৃত্ব দিয়েছেন, যাদের নেতৃত্বে আজকে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে, সুসংগঠিত হয়েছে। এ দেশের জনগণ কিন্তু এখন এনসিপির দিকে তাকিয়ে আছে।
এনসিপির মাধ্যমে এদেশ আবার একটি সুসংগঠিত রাষ্ট্রে পরিণত হবে। এদেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে, মৌলিক অধিকার ফিরে পাবে, মানবাধিকার ফিরে পাবে। এই এনসিপির দিকে কিন্তু সারা দেশের জনগণ তাকিয়েছে। তাই আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিবাদ যারাই হয়ে উঠবে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হইতে হবে প্রথমে দেশপ্রেমিক। দেশপ্রেমিক হওয়ার প্রধান সূত্র আপনার শত্রুকে চিনুন। শত্রুকে চিনলে আপনার অর্ধেক চাওয়া পাওয়া শেষ, বাকিটা জনগণের প্রত্যাশা হিসাব কাজ করা। আমাদের অনেক প্রত্যাশা নিয়ে, অনেক সংস্কার নিয়ে আমরা এমন এক পর্যায়ে গেলাম, একটা নির্বাচন হলো, চাওয়া পাওয়া ছিল একটা মধুচন্দ্রিমার 5টা বছর যাবে। কারণ বিএনপি বলেন, জামাত বলেন, উভয়ই এন্টি ইন্ডিয়ান, কেউ একটু বেশি কেউ একটু কম। বা শহীদ জিয়ার বিএনপি নিয়ে আমি কথা বলতেছি, এটা তো এমনটা হওয়ার কথা ছিল না। এখন তো আমি বিএনপির বিরুদ্ধে কথা বলার কথা না, গুটি কয়েক লোকের জন্য আমরা বিব্রত, জনগণের প্রত্যাশাটা আমরা ফিল করতে পারতেছি না। এই দেশের জনগণকে, সম্পূর্ণ জনগণকে, দেশকে এই ছাত্ররা, জেলার বুপরিরা শিখাই দিছে ভারত আমাদের একমাত্র শত্রু। তা আপনি এমন কোনো কাজ করবেন না যেটা ভারতের পক্ষে যায়। ভারত যা বলবে তার উল্টা করবেন, সেটাই হলো জনগণের প্রত্যাশা। আমি কিছু জিনিস নিয়ে আমরা হতাশায় ছিলাম। দেখেন, গুম, কিছু সংস্কার, গুম প্রতিরোধ, এইসব সেন্সিটিভ ইস্যুতে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া, এটা আপনার দলের জন্য ক্ষতিকর। তা আপনি কি চান? তাহলে গুমটাই চান? আপনার মানবাধিকার জনগণ যাতে না পায় সেটাই আপনি চান? আপনি তো আসলে ইচ্ছা করলেও তো আওয়ামী লীগ হইতে পারবেন না। কেন চেষ্টা করেন আওয়ামী লীগ হওয়ার জন্য? আওয়ামী লীগ একটা কলঙ্কিত অধ্যায়। যে দল 57 জন সেনা অফিসারকে মারার সাথে জড়িত থাকে, যেই দল ইলিয়াস আলীর মতো লোককে ধরে ধলেশ্বরীতে ফেলে দেয়, যেই দল গুম খুনে রাজনীতি করে, ডিজিএফআইয়ের ভিতরে আয়নাগর সৃষ্টি করে, যেই দল সেনাবাহিনী, পুলিশ সবাইকে বিতর্কিত অবস্থায় ফেলে, এই দল তো আপনি হইতে পারবেন না। কেন চেষ্টা করেন? আমরা জনগণের কাতারে তাকে জনগণের কল্যাণ কামনা করি। আজকে আমি তারপরে বলা দরকার, আমরা সবাই বাংলাদেশি, এখানে কোনো গোত্র নাই, কোনো বিভেদ হওয়ার কোনো অবকাশ নাই, আমাদের বিভেদ থাকার কোনো অবকাশ নাই। এত সুন্দর দেশ, বিদেশ থেকে আমার বন্ধুরা টাকা পয়সা পাঠায়, আমরা রিসার্চ করবো, যুদ্ধ লেগে গেছে, এখন আমাদের কি করা দরকার, এই দিকে আমরা না দিয়ে আবল তাবল কাজ করতেছি, মানে নিবুদ্ধিতার পরিচয় দিচ্ছি। একটা বোমা যদি ঢাকা শহরে পড়ে, আপনি ভাবতে পারেন কি ক্ষতিটা হবে, আমাদের কি করণীয়, কি আমাদের আছে কি নাই, আমরা কেউ ভাবতেছি না, একবার চিন্তাও করতেছি না। আমাদের তো একটা লাইনে যাইতে হবে, পারমাণবিক শক্তি, হয় চীন নয় পাকিস্তান, পরিষ্কার। নাইলে আপনি কীভাবে বাঁচবেন? নাইলে ভারত। তো ভারত এই দেশের জনগণ হবে না, এই দেশের জনগণ ভারত হতে চায় না। তো ভারত আমাদের 54 বছর অনেক কষ্ট, নির্যাতন, নিপীড়ন এখনও দিচ্ছে। তা আমরা চাই না, আমরা চাই শান্তি। এমন একটা দল, দেশ শান্তি নিয়ে বসবাস করতে চাই, সবাইকে নিয়ে আগায় যেতে চাই। আমার মনে হয় আমরা এইসব প্রধান ভাই, এনার মহান আল্লাহর কাছে বলবো, ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে ওনাকে সম্মানিত করুন। উনি একজন অনুকরণীয় নেতা। 54 বছরে শহীদ জিয়া ছাড়া আর কোনো নেতা পাই নাই যাকে আমরা অনুসরণ করতে পারি। দুর্ভাগ্য আমাদের, যদি কেউ থাকে এসব প্রধান, আর কোনো নেতা নাই যাকে আমরা চোখ বন্ধ করে মানতে পারি। সবখানে বাটপারি, ফর্জারি। আমি বলবো, আমরা সবাই চাওয়া পাওয়াটা কমাই দিই, দেশটাকে নিয়ে সামনে যাই, সবাইকে নিয়ে যাই। আমার বিশ্বাস এই দল পারবে দেশকে সামনে নিতে এবং বড় বড় দলকে সহযোগিতা করতে, বুদ্ধি পরামর্শ সব কিছু দিয়ে করতে। আমি সবাইকে বলবো, আমরা দেশের মঙ্গল চাই এবং এই বর্তমান সমস্যা থেকে উত্তরণ চাই। আমি আবারও বলি, চেষ্টা করলেও বিএনপি আওয়ামী লীগ হইতে পারবে না। অনর্থক চেষ্টা করবেন না, জনগণের সাথে থাকুন। আমরা সবার দীর্ঘ, আপা আসসালামু আলাইকুম, সবাই দীর্ঘজীবী আশা করি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জানাচ্ছি বীর প্রতীক হাসিনুর রহমানকে। ওনার দিক নির্দেশনায় এগিয়ে যাবে বাংলাদেশ। ওনার সুন্দর